আসসালামু আলাইকুম। নতুন একটা অধ্যায়ের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমাদের ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এখানে দুইটা পার্ট, চ্যাপ্টার 2 এ এবং চ্যাপ্টার 2 বি। তো চ্যাপ্টার 2 বির চাইতে আমাদের চ্যাপ্টার 2 এ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 2 বি থেকে একটা বা দুইটা ম্যাথ আমরা করব, আর চ্যাপ্টার 2 এ থেকে যেই ম্যাথগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা করব। তো দেখো, চ্যাপ্টার 2 এ হচ্ছে আমাদের বক্রতা, স্বকীয় এবং কার্টেসীয় সমীকরণের ক্ষেত্রে। ঠিক আছে, এখন বক্রতাটা কি আমরা একটু সেটা দেখি। বক্রতা হচ্ছে, দেখো, কোন একটা রেখা, এরকম একটা কোন একটা রেখা যে বেঁকে যাওয়া, সেটা কি হচ্ছে মূলত বক্রতা। কেমন, কোন একটা রেখা সেটা বেঁকে যাওয়াটা হচ্ছে কি মূলত বক্রতা। কেমন, বক্রতার এই পর্যন্ত অংশটাকে কি বলা হয়? ব্যাসার্ধ। এইখানে ব্যাসার্ধটাকে আমরা রো দ্বারা প্রকাশ করব। আর এই যে এটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র। দেখো, এটা এক সময় কি যে কোনো একটা বক্রতা হচ্ছে কি একটা বৃত্তের অংশ, সেটা যে কোনো একটা সময় আমাদের কি হবে, এটা বৃত্তের কেন্দ্র হবে। এটাকে আমরা আলফা বিটা দ্বারা প্রকাশ করব। তো দেখো, আমরা কি কি জানি এখানে, একটু বক্রতাটা কি সেটা আমরা জানি। কোন রেখার বাঁকা বা দিক পরিবর্তনের হারকে, কোন রেখার বাঁকা বা দিক পরিবর্তনের হারকে বলা হয় বক্রতা। বলা হয় বক্রতা। বক্রতাকে প্রকাশ করা হয় কাপ্পা দ্বারা। বক্রতাকে প্রকাশ করা হয় কাপ্পা দ্বারা। এটা যদিও কে এর মতো দেখা যায়, এটা কে না, এটা হচ্ছে কি মূলত কাপ্পা বলবো এটাকে আমরা। কাপ্পা, কাপ্পা আমি বাংলা লিখে দিই। কে হচ্ছে কি মূলত কাপ্পা, এখানে কাপ্পা। ঠিক আছে, পৃথিবীতে সকল বাঁকা রেখাই কোনো না কোনো কাল্পনিক বৃত্তের অংশ। যে সেটা বলছি, এই বাঁকা রেখাটা এক সময় কি একটা বৃত্তে পরিণত হইব। এই জন্য কি পৃথিবীর সকল বাঁকা রেখাকে বা বক্ররেখাকে আমরা কি বলতে পারি? একটা বৃত্তের অংশ বলতে পারি। কেমন, আর বক্রতার ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? রো দ্বারা প্রকাশ করা হয়। কারণ বক্রতার সাধারণ একটা সূত্র আছে, যে সূত্রটা আমাদের খুব একটা লাগবে না, তারপরে লিখে দিই, তোমরা লিখে নিও। বক্রতাকে বলা হয়, আমরা তো কাপ্পা দ্বারা প্রকাশ করি। কাপ্পা ইকুয়াল কি লিখি? 1/রো লিখি, মানে কাপ্পা বক্রতা, কাপ্পা ইকুয়াল 1/, ব্যাসার্ধ। ঠিক আছে, এটা হচ্ছে এটা। এখন এখানে আমাদের সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা জানতে হবে, সেটা হচ্ছে কার্টেসীয় সমীকরণ। কার্টেসীয় সমীকরণ বলতে আমাদের সবসময় যে জিনিসটা মাথায় আসে, সেটা হচ্ছে কি এক্স আর এবং ওয়াই। দেখো, আমি নতুন আরেকটা পেজে যাই। কার্টেসীয় সমীকরণ, এই জিনিসটা আমাদের এখানে লাগবে। কি হবে? কার্টেসীয় সমীকরণ। কার্টেসীয় সমীকরণ। কেমন, কার্টেসীয় সমীকরণটা হচ্ছে কি আমাদের, যেটা কার্টেসীয় সমীকরণ বলতে আমাদের প্রথমে মাথায় আসে কি এক্স এবং ওয়াই, আর যেটা পোলার সমীকরণ সেখানে আছে কি আর এবং থিটা। এখন এই কার্টেসীয় সমীকরণটা হচ্ছে দুই ধরনের। আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা এখানে লাগবে, কার্টেসীয় সমীকরণ কয় ধরনের? দুই ধরনের। কার্টেসীয় সমীকরণ দুই ধরনের। কেমন, কার্টেসীয় সমীকরণ কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ভেক্টর সমীকরণ। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের মেইন যে আলোচনা, আমরা সেখানে চলে এসেছি। ভেক্টর সমীকরণ এক নম্বর হচ্ছে ভেক্টর সমীকরণ। ভেক্টর সমীকরণ আমরা কিভাবে চিনবো? শুধুমাত্র একটা চলক দ্বারা গঠিত সমীকরণকে কি বলবো? ভেক্টর সমীকরণ। শুধুমাত্র একটি চলক দ্বারা গঠিত সমীকরণকে বলবো ভেক্টর সমীকরণ। ভেক্টর সমীকরণ। কেমন, শুধুমাত্র একটি চলক দ্বারা গঠিত সমীকরণকে আমরা বলবো ভেক্টর সমীকরণ। যেমন এরকম দেখো, যদি আমরা এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 6x+10 নেই, এখানে দেখো শুধু এক্স একটা চলক আছে। এরপর আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 7x+10। এই যে শুধু কি এক্স এর একটা চলক লিখতে পারি, অথবা লিখতে পারি ওয়াই স্কোয়ার, ওয়াই ইকুয়াল 4x স্কোয়ার, এটা লিখতে পারি, অথবা ওয়াই ইকুয়াল সাইন এক্স 10x। এরকম আমরা যে কোনো ত্রিকোণমিতির অনুপাত দিই। দেখো, এখানে শুধুমাত্র কি একটা চলক দ্বারা গঠিত হয়েছে, এই জন্য এগুলা কি ভেক্টর সমীকরণ। তো এই ভেক্টর সমীকরণ থেকে আমাদের নির্ণয় করতে হবে ব্যাসার্ধ, মানে বক্রতার ব্যাসার্ধ। এখন এই সূত্র দ্বারা আমরা, এই সূত্র নাম্বার 1, ওইটাকে সামনে যেটা লিখছি আগেরটা ছিল কি কাপ্পা ইকুয়াল 1/,
রো, সেটাকে তুমি 1 নাম্বার সূত্র দিতে পারো। এখন এখান থেকে যে সূত্রটা আসবে আমাদের, সূত্র নাম্বার 2 দিয়ে লেখো। এটা হচ্ছে আমাদের বক্ত, এই যে এটা কি লিখছি আমরা, ব্যক্ত সমীকরণ। কেমন, এই ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে আমাদের বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করা লাগবে। তো আমরা লিখি ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় সূত্র। কেমন, ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ, ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করি, রো। রো ইকুয়াল 1 + y1² তারপর পাওয়ার 3/2 নিচে y2। কেমন, এটা হচ্ছে আমাদের ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল 1 + y1² বাই 1/y2, আর তার উপর আছে কি 3/2। তো এখানে যে জিনিসটা আমাদের জানতে হবে, দেখো রো সমান কি জানি আমরা, বক্রতার ব্যাসার্ধ। রো সমান বক্রতার ব্যাসার্ধ। তারপরে এখানে ওয়াই ওয়ান, দেখো এই ওয়াই ওয়ান আমরা লিখবো, এটা কি, এই যে যে ব্যক্ত সমীকরণটা দেওয়া থাকে সেটাকে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। ওয়াই ওয়ান সমান কি, এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। আর একটা আছে আমাদের ওয়াই টু। কেমন, ওয়াই টু হচ্ছে আমাদের, ওয়াই টু সমান আমরা লিখবো এক্স এর সাপেক্ষে 2বার অন্তরীকরণ। এক্স এর সাপেক্ষে 2বার অন্তরীকরণ। অন্তরীকরণ, এটা ছিল আমাদের ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে ব্যাসার্ধ নির্ণয়। এরপর আমরা অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে আরেকটা সূত্র আছে, আমরা লিখি অব্যক্ত সমীকরণ। আরেকটা পেজ নেই, ব্যক্ত গেছে আমাদের, এখন অব্যক্ত সমীকরণ। দেখো অব্যক্ত সমীকরণ কিভাবে আমরা চিনব। অব্যক্ত সমীকরণ, ব্যক্ত সমীকরণে চলক ছিল একটা, অব্যক্ত সমীকরণে চলক 2টা। এটা মনে রাখলেই হবে। চলক কয়টা থাকবে, 2টি থাকবে। দুইটি চলক, 2টি চলক থাকবে। তাহলে আমরা লিখতে পারি যেমন ব্যক্ত সমীকরণ f(x, y) সমান, ধরো x², তারপর প্লাস 6y প্লাস 10, অথবা আমরা দিতে পারি x² প্লাস 9xy প্লাস কত, 12। এরকম করে দিলে দেখো এখানে 2টা চলক এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই। এই যে 2টা চলক থাকে, ওই ধরনের সমীকরণকে আমরা কি বলবো, অব্যক্ত সমীকরণ। 2টি চলকযুক্ত সমীকরণকে বলবো অব্যক্ত সমীকরণ। এখন অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ নির্ণয়, এটাকে 3 নাম্বার সূত্র দিতে পারো। সূত্র নাম্বার 3, অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে ব্যাসার্ধ। অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে ব্যাসার্ধটা কি হবে, এটা কি, ইকুয়াল রো ইকুয়াল এফ এফ²x, বা বলতে পারো f(x²), তারপরে প্লাস f²y, তার উপর পাওয়ার 3/2, আর নিচ হচ্ছে আমাদের f(x). কেমন, f(x), তারপর f²y মাইনাস 2f(x), তারপরে এগুলো ছোট হাতের f দিও, ছোট হাতের। কেমন, 2f(x), fy, f(xy) প্লাস f(yy), f²x। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে ব্যাসার্ধ। এখানে f(x) সমান, f(x) সমান একবার অন্তরীকরণ, x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। অন্তরীকরণ, এই f(x) এখানে আছে, এখানে আছে f(x) মানে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। তারপর দেখো ডাবল এক্স, এই যে f(x) কোথায় আমরা ব্যবহার করছি, এই যে f(x), f(x) সমান x এর সাপেক্ষে 2বার অন্তরীকরণ, 2বার অন্তরীকরণ। তারপর f(y), f(y) সমান মানে y এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, y এর সাপেক্ষে একবার, একবার অন্তরীকরণ। তারপরে f(y), f(y) সমান কি হবে, y এর সাপেক্ষে 2বার অন্তরীকরণ, 2বার অন্তরীকরণ। তারপর দেখো আরেকটা আছে আমাদের f(xy), f(xy) সমান x এর সাপেক্ষে একবার, x এর সাপেক্ষে একবার,
এবং ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে একবার, মোট দুইবার অন্তরীকরণ করতে হবে। প্রথমে এক্স এর সাপেক্ষে করব একবার, তারপর ওইটাকে আবার ওয়াই এর সাপেক্ষে একবার করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে ব্যাসার্ধ নির্ণয়। রো ইকুয়াল এফ স্কোয়ার এক্স প্লাস এফ স্কোয়ার ওয়াই 3/2 বাই এফ অফ এক্স এক্স এফ স্কোয়ার ওয়াই মাইনাস 2 এফ অফ এক্স এফ অফ এক্স ওয়াই প্লাস 2 এফ অফ ওয়াই এফ স্কোয়ার এক্স। কেমন? এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র নির্ণয় করবে। এই যে আমরা যে বক্রতাটা হয় সেটা একটা কেন্দ্র থাকে। ঠিক আছে, বক্রতার কেন্দ্রটাকে আলফা বিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা সূত্র নাম্বার 4 দিয়ে লিখতে পারি, বা 4 নাম্বার সূত্র দাও। বক্রতার কেন্দ্র আলফা বিটা। কেমন? বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র কি হবে? আলফা এবং বিটা ধরে আর কি আমরা করব। এখন আলফাটা কিভাবে আমরা নির্ণয় করব? আলফাটা নির্ণয় করব আলফা সমান এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার। কেমন? আর নিচে হচ্ছে আমাদের ওয়াই টু। আর বিটা সমান কি? বিটা সমান ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু। সেম এখানে আমাদের আগের মতোই ওয়াই ওয়ান হচ্ছে কি এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, ওয়াই ওয়ান সমান এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, একবার অন্তরীকরণ। আর ওয়াই টু হচ্ছে কি এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ। এটাই হচ্ছে কি আমাদের বক্রতার কেন্দ্র নির্ণয় সূত্র। সূত্রগুলো প্রথমে একটু নোট করে নিবা। তাহলে আমাদের সূত্র হচ্ছে কি বক্রতার কেন্দ্র আলফা বিটা হলে আলফা সমান এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু, বিটা ইকুয়াল ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু। কেমন? এটা হচ্ছে কি আমাদের বক্রতার কেন্দ্র নির্ণয়ের সমীকরণ। এখন আমাদের আরেকটা সূত্র লাগবে। জাস্ট 5টা সূত্র হলেই আমাদের এই অধ্যায়ের সবগুলো অঙ্ক আমরা আশা করি সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। 5 নম্বর সূত্রটা হচ্ছে আমাদের বক্রতার একটা বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ আমরা কি জানি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কি এখানে একটা আর স্কোয়ার থাকে। সেম ওইরকম একটা সূত্র দেখো আমরা আসি, সেটা হচ্ছে বক্রতার বৃত্তের সমীকরণ বলে আর কি। বক্রতার বৃত্তের সমীকরণ। এখন বক্রতার বৃত্তের সমীকরণটা হবে আমাদের, দেখো এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল কি রো স্কোয়ার। তো আমরা এখানে তো এক্স হচ্ছে কি আমাদের যে এরকম একটা বিন্দু দেওয়া থাকবে, ধরো 2,3 এরকম বিন্দু একটা দেওয়া থাকলে এটা এক্স এর মান, এটা কিসের মান? ওয়াই এর মান। আর আলফার মানটা তো আমরা বের করতে পারবো এই সূত্র থেকে, এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু, বিটা ইকুয়াল ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু। ঠিক আছে, এখান থেকে আলফা বিটা আর ব্যাসার্ধ সূত্রতে আমরা অব্যক্ত সমীকরণে বের করা শিখছি, ব্যক্ত সমীকরণে বের করা শিখছি। এই 5টা সূত্র শুধুমাত্র আমাদের এই অধ্যায়ের জন্য প্রয়োজন হবে। ওকে, এরপর দেখো আমরা যা শিখছি তার আলোকে একটা উদাহরণ সমাধান করি। উদাহরণ 5। কেমন? উদাহরণ 5-এ দেখো আমাদের কি বলা আছে, ওয়াই ইকুয়াল 10x, বক্ররেখার x ইকুয়াল 5/4 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। দেখো এখানে কোন সমীকরণটা আমরা ব্যবহার করব? এই যে একটা চলক আছে, একটা চলক থাকলে কি হয়? ব্যক্ত সমীকরণ হয়। কেমন? তো ব্যক্ত সমীকরণের ইয়েটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা লিখবো প্রদত্ত বক্ররেখা। প্রথমে সমাধান লিখে প্রদত্ত বক্ররেখা। প্রদত্ত বক্ররেখা কি হচ্ছে? ওয়াই ইকুয়াল 10x দেওয়া আছে, 10x দেওয়া আছে। কেমন? ওয়াই ইকুয়াল 10x, এটাকে আমরা বোঝার সুবিধার্থে আমরা 1 নং দেই। 1 নং। কেমন? ওয়াই ইকুয়াল 10x, এটাকে 1 নং দিলে আমাদের এখানে থাকে কি দেখো, আমরা দেব এটাকে। এখন আমাদের দরকার কি বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের জন্য ওয়াই ওয়ান এবং কি দরকার? ওয়াই টু। তাহলে ওয়াই ওয়ান কি জানি? এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, আর ওয়াই টু হচ্ছে কি এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ। তা আমরা লিখি 1 নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই 1 নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে একবার, এক্স এর সাপেক্ষে একবার না, শুধু অন্তরীকরণ করে পাই, এটা লিখলেই হবে, একবার লেখা লাগবে না। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, এমনি বোঝা যাবে অন্তরীকরণ করে। তাহলে ওয়াই কে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে কি হবে? ওয়াই ওয়ান হবে। তারপর দেখো এটা হচ্ছে কি 10x কে করলে কি হয়? 10x, এই যে আমরা এরকম সূত্র করছি না, ডিডি এক্স
10x, ddx 10x সমান কি করছি, sec স্কয়ার x। আমরা একবার এটাকে অন্তরীকরণ করলে কি হবে, এই সূত্র এটার মাধ্যমে আর কি, y1 সমান কি পাবো, sec স্কয়ার x, sec স্কয়ার x, কেমন এটা। এরপর আবার আমরা লিখতে পারি, ধরো এটাকেই যদি আবার আমরা দুইবার অন্তরীকরণ করে দেই, ওইটার লেখা লাগবে না, তাহলে আবার যদি দুইবার অন্তরীকরণ করি, তাহলে y1 কে দ্বিতীয়বার অন্তরীকরণ করলে কি হবে, y2 হবে, কেমন y2 হবে। তাই এখন sec স্কয়ার x, এই sec স্কয়ার x কে দেখো এরকম আমরা একটা সূত্র করছি, dd x x টু দি পাওয়ার n, এটা সূত্রটা কি করছি, n x টু দি পাওয়ার n মাইনাস 1, কেমন। ধরো এখানে আমরা sec স্কয়ার x, এটাকে যদি পুরোটাকে x ভাবি, মানে x টু দি পাওয়ার n, তখন কি হবে, 2টা আমাদের সামনে চলে আসবে। এরপর কি হবে, পাওয়ার থেকে 1 কমবে, যেমন sec x, এটা থেকে পাওয়ার থেকে কত কমবে, 1, 2 থেকে 1 কমলে 2 হবে, কেমন sec x। কিন্তু যেটাকে আমরা x ধরছি সেটা তো আসলে x না, সেটা কি ছিল, sec x। তাহলে sec x কে আমরা জানি dd x sec x, dd x sec x সমান কি জানি, sec x ইন্টু 10x, dd x sec x সমান sec x ইন্টু 10x, এটা কি আমাদের সূত্র ছিল। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি, আবার মানে sec, এটা তো x sec স্কয়ার x কে আমরা কি করছি, অন্তরীকরণ করছি, তাহলে এটাকে, এটা x ধরে করছি, এটা x ছিল না, এটা ছিল sec স্কয়ার x, এই জন্য আমরা আবার sec স্কয়ার x কে আবার অন্তরীকরণ করতে হবে চেইন রুলের সাহায্যে, তাহলে কি হবে sec x ইন্টু 10x, sec x ডট কত, 10x। তো এখন দেখো এই 2 থেকে 1 চলে গেলে তো 1ই হয়, আর কোন কিছুর উপর পাওয়ার 1 থাকলে তো 1ই হয়, তো আমরা লিখতে পারি কি 2 sec x ডট কত, 10x, এটা লিখতে পারি। তারপর দেখো কি হচ্ছে, 2 sec আর sec x গুণ করলে কি হবে, sec স্কয়ার x, sec স্কয়ার x, আর এখানে আছে কত, 10x, এটা থাকে। তাইলে আমরা কি y1 পাইছি, y2 পাইছি। এখন দেখো এই যে মানগুলা পাইছি, আমাদের এই যে একটা বিন্দু এখানে দেওয়া আছে x ইকুয়াল 5/4, এখন 5/4 বিন্দুতে y1 কত, আবার 5/4 বিন্দুতে y2 কত, সেটা আমরা এখন বের করি। দেখো আমরা লিখতে পারি 5/4 বিন্দুতে y1, 5/4 বিন্দুতে, এখন দিয়ে লিখতে পারো 5/4 বিন্দুতে, 5/4 বিন্দুতে y1 সমান কত, sec স্কয়ার x এর পরিবর্তে আমরা কি বসাবো, sec স্কয়ার x, এখন x এর পরিবর্তে আমরা বসাবো কি 5/4, তাহলে আমরা লিখি sec স্কয়ার 5/4। এখন sec 5/4 মানে কত, sec 45 ডিগ্রি, sec 45 ডিগ্রি মান কত জানি আমরা, √2, sec 45 ডিগ্রি মান কত, √2, এগুলো আমাদের মুখস্থ আছে। তার মানে আসে কত, এই যে স্কয়ারের রুটে কাটা 2 আসে, y1 পাইছি কত আমরা, 2, এখন y2 টা দরকার আমরা, তো আমরা এই পাশে 2y2, এবং y2 সমান কত, দেখো 2 sec স্কয়ার x, আর হচ্ছে কি 10x, এটা। তাহলে আমরা 2 লিখতে পারি sec x, sec স্কয়ার x এর পরিবর্তে 5/4, 10x এর পরিবর্তে 5/4 বসালাম। এখন কি হচ্ছে 2 sec 5/4 এর মান কত, √2, তাহলে এই হচ্ছে আমাদের √2, তার উপর আছে কি স্কয়ার দিলাম, 10 45 ডিগ্রি মান কত, 1 হয়, তো এই 1 দিলাম। এখন দেখো স্কয়ারের রুটে কাটা, এখানে 2, এখানে থাকে কত 2, 2 আর 2 গুণ করলে 4, 4 এর সাথে 1 গুণ করলে 4ই হয়। তার মানে y1 পাইছি আমরা 2, y2 পাইছি কত, 4। এখন আমাদের যে ভেক্টর সমীকরণের সমীকরণটা পড়ছি আমরা, তা আমরা জানি কি বক্রতার ব্যাসার্ধ সমান কি জানি, আমরা সে কথাটা লিখি, আমরা জানি বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ, তাহলে শেষ, বক্রতার কি ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল কি জানি, 1 প্লাস y1 স্কয়ার পাওয়ার 3/2, তার উপরে আছে কত, y2, কেমন, আরেকটা কলম নিতে হবে, y2 থাকে। এখন আমরা y1 সমান কত পাইছি, দেখো মানগুলো বসাবো, জাস্ট মানগুলো বসালে কি হয়, এই হচ্ছে মানগুলো যদি আমরা বসাই, 1 প্লাস y1 এর মান কত পাইছি, এই যে y1 এর মান পাইছি আমরা কত, 2 পাইছি, y1 2 পাইছি, আর y2 পাইছি 4, এই দুইটা মান আমাদের দরকার। y1 এর মান পাইছি 2, 2 কে যদি স্কয়ার করে দেই তাহলে কত হবে, 4 হবে, আর এটা হচ্ছে পাওয়ার 3/2, আর নিচে y2 সমান কত পাইছি আমরা, 4 পাইছি, কেমন। এখন আমরা যে কাজটা করতে পারি, দেখো 1 প্লাস 4 সমান কত, 5, 5 এর উপরে পাওয়ার থাকে কত, 3/2, এটা 5 হবে, কেমন, 5, 5 এর উপরে পাওয়ার 3/2, নিচে এসে কত, 4।
এখন দেখো এই 5 এর উপরে পাওয়ার 3/2 কে আমরা এইভাবে লিখতে পারি, একটা সাইডে এখানে দেখাই। দেখো এই 5 3/2 কে লিখতে পারি কি আমরা 1 প্লাস হাফ এই কথাটা লিখতে পারি। তো দেখো এটা যদি আবার লসাগু করি, এখানে দেখাই 1 প্লাস হাফ, তাহলে আমাদের আসে কত 2। 2 দ্বারা 1 কে ভাগ করলে 2, 2 আর 2 গুণ করলে 2, প্লাস 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে কত 1 আসে। তার মানে কত উপরে 2 আর 1 যোগ করলে 3, নিচে 2। এই 2/3 কে আমরা লিখতে পারি কি 1 প্লাস 1/2। কেমন? তো এখন এটাকে তো আমরা একবার লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী, পাওয়ার একবার 1 থাকলে সেটা এইভাবে লিখতে পারি, আর যোগ থাকলে কি হয় গুণ হয়। তো গুণের পরিবর্তে আমরা লিখতে পারি কি 5 পাওয়ার হাফ। এখন 5 এর উপরে যদি পাওয়ার 1 হয় সেটা তো 5ই হয়। এই 5 পাওয়ার কত হাফ, তো আমরা এটাকে লিখতে পারি কি রুট 5 লিখতে পারি না আমরা, যদি এরকম থাকে যেমন এই √5, এটাকে লিখতে পারি কি 5 পাওয়ার হাফ। আবার এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, সেটাই লিখছি। তার মানে এই যে আমাদের 5 পাওয়ার 3/2 সমান কত 5√5 পাই আমরা, 5√5, আর এখানে কত 4। এই যে বক্রতার ব্যাসার্ধ, আমরা এটা সমাধান করে কি পাইছি 5√5 পাইছি। এটাই তো আমাদের নির্ণয় করতে বলছে, বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে। আমরা লিখে দিব কি নির্ণয় বক্রতার ব্যাসার্ধ 5√5। সুতরাং নির্ণয় বক্রতার ব্যাসার্ধ সমান কত 5√5/4। এটাই কি আমাদের এই অঙ্কের আনসার। ঠিক আছে, তো পর্ব নাম্বার 1 আমাদের এখানেই শেষ হলো। এর পরবর্তীতে 2 নম্বর পর্বতে আমরা আরো অন্যান্য অঙ্কগুলো আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।